উত্তর কলকাতার এক সরু গলি, ভাঙাচোরা দোতলা বাড়ি, বারান্দায় শ্যাওলা, দেওয়ালে ফাটল। সেই বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন তারানাথ তান্ত্রিক। লোকের মুখে মুখে তার কাহিনী ছড়িয়েছিল। কেউ বলতো তিনি ভণ্ড, কেউ বলতো তিনি এমন সব শক্তির অধিকারী যা মানুষের বোঝার বাইরে। তার ঘর ভরা থাকত তামার পাত্র, শুকনো বেলপাতা, লাল সুতো, হাড়ের মালা আর কয়েকটি অদ্ভুত চিহ্ন আঁকা তালপাতার পুঁথি। রাতে তার ঘর থেকে মন্ত্রোচ্চারণ শোনা যেত। মাঝে মধ্যে ধূপের গন্ধ ছাড়াও ভেসে আসত এক অদ্ভুত পোড়া গন্ধ, যেন ভেজা কাঠ আর চন্দনের সঙ্গে কিছু পচা জিনিস পুড়ছে। তারানাথ খুব কম লোকের কাজ নিতেন, কিন্তু যাদের নিতেন তারা হয় অদ্ভুতভাবে বেঁচে ফিরত, নয়তো চিরদিনের মতো নিখোঁজ হয়ে যেত। এক বর্ষার সন্ধ্যায় তার কাছে এলো এক বৃদ্ধ সন্ন্যাসী, কাঁধে ছেঁড়া গেরুয়া, হাতে লাঠি, চোখ দুটি অস্বাভাবিক উজ্জ্বল। সে বলল, রক্তচন্দ্র উঠছে আবার। তারানাথের মুখ কেমন ফ্যাকাশে হয়ে গেল। বহু বছর আগে এক শ্মশানে তিনি এক ভয়ঙ্কর সাধনা শুরু করেছিলেন, রক্তচন্দ্র সাধনা। সেই সাধনা সম্পূর্ণ হয়নি, কারণ মাঝপথে তিনি বুঝেছিলেন তিনি যা জাগাতে চলেছেন তা মানুষ নয়। বৃদ্ধ বলল, যাকে তুমি বেঁধেছিলে সে আর বাধা নেই। তারানাথ চুপ রইলেন। বাইরে বজ্রপাত হল। মুহূর্তের জন্য তার ঘরের জানালায় লাল আলো ঝলসে উঠল। তারানাথের মনে পড়ে গেল সেই রাতের কথা। গঙ্গার ধারে এক শ্মশান, চারদিকে শবদাহের গন্ধ। তিনি আঁকছিলেন এক বিশাল যন্ত্রচক্র। মাঝখানে রাখা ছিল একটি কালো কুমড়ো, তাতে লাল সিঁদুরে আঁকা চিহ্ন। তিনি ডাকছিলেন অধিষ্ঠাত্রী, এক প্রাচীন সত্তা যে নাকি রক্তচন্দ্রের রাতে পৃথিবীতে নেমে আসে। মন্ত্র যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো, হঠাৎ চক্রের ভেতরের বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগল। কুমড়ো ফেটে গেল। ভেতর থেকে বেরোলো ঘন কালো ধোঁয়া। সেই ধোঁয়ার মধ্যে দেখা গেল দুটি জ্বলন্ত চোখ। তারানাথের মনে হলো কেউ তার কানে ফিসফিস করছে, তুই আমায় ডাকলি, এখন পালাবি। ভয়ে তিনি যন্ত্র ভেঙে ফেললেন, মন্ত্র থামালেন, কিন্তু তখনই অনুভব করলেন কিছু একটা মুক্ত হয়েছে। সন্ন্যাসীর চলে যাওয়ার পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে তার ঘরে রাখা পিতলের পাত্র নিজে থেকে কাঁপতে লাগল। দরজা বন্ধ থাকলেও বাতাস বইতে লাগল। ধূপ নিজে থেকে জ্বলে উঠল। একদিন মাঝরাতে তিনি দেখলেন তার আয়নায় নিজের প্রতিবিম্ব নেই, বদলে সেখানে দাঁড়িয়ে আছে এক কালো ছায়া, যার চোখ দুটো লাল। ছায়াটি আয়নার ভেতর থেকেই বলল, সাধনা শেষ কর, নইলে আমি শেষ করব। ঠিক সেই সময় তার কাছে এলো এক পরিবার, দক্ষিণ কলকাতার বড়লোক। তাদের কিশোরী মেয়ে ঐশী অদ্ভুত আচরণ করছে। ঐশী দেখি মাঝরাতে ছাদে উঠে যায়, আকাশের দিকে তাকিয়ে হাসে আর বলে, চাঁদ লাল হবে, সবাই রক্তে ভাসবে। তারানাথ ঐশীর চোখের দিকে তাকিয়ে বুঝলেন এটা সাধারণ ভূতগ্রস্ততা নয়, এটা সেই সত্তারই কাজ। ঐশীর ঘরে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল। মেয়েটি ধীরে ধীরে তার দিকে তাকালো। তার কণ্ঠ বদলে গেল, তুই পালিয়েছিলি তারানাথ। তারানাথের বুকের ভেতর কেঁপে উঠল। সেই রাতেই ছিল রক্তচন্দ্র। আকাশে চাঁদ লাল হয়ে উঠল। শহরের আলো যেন ফিকে হয়ে গেল। তারানাথ ঐশীর ঘরে যন্ত্র আঁকলেন, লাল সুতোর বৃত্ত, মাঝখানে কালী মন্ত্রের অক্ষর। মন্ত্রপাঠ শুরু হতেই ঘর কেঁপে উঠল। জানালা ভেঙে গেল। বাইরে কুকুরের হাহাকার। ঐশীর শরীর ওপরে ভাসতে লাগল। তার মুখ দিয়ে বেরোচ্ছে কালো ধোঁয়া। হঠাৎ সেই ধোঁয়া ঘনীভূত হয়ে রূপ নিল এক বিশাল ছায়ার। ছায়ার মুখ নেই, কিন্তু চোখ দুটো লাল।
সে বলল, তুই অসম্পূর্ণ রেখেছিলি, আজ পূর্ণ কর। তারানাথ বুঝলেন এইবার পালানোর উপায় নেই। তিনি নিজের রক্ত দিয়ে যন্ত্রের কেন্দ্রে এক শেষ চিহ্ন আঁকলেন। মন্ত্র বদলে গেল। এই মন্ত্র ছিল আত্মাহুতি সংক্রান্ত, যেখানে সাধক নিজের প্রাণ দিয়ে সত্তাকে বেঁধে ফেলে। ছায়াটি হাহাকার করল। ঐশী মাটিতে পড়ে গেল। ঘরের ভেতর ঝড় উঠল, প্রদীপ নিভে গেল, চারদিকে অন্ধকার। তারানাথ অনুভব করলেন কেউ তার বুকের ভেতর ঢুকে পড়ছে। ঠান্ডা, কাঁপুনি ধরা উপস্থিতি। তিনি শেষবার বললেন, এবার বাঁধা থাক। ভোরে ঐশীর পরিবার দরজা ভেঙে ঢুকল। ঐশী অচেতন কিন্তু বেঁচে। ঘরের সব যন্ত্রচক্র ছাই হয়ে গেছে। আর তারানাথ, তিনি বসে আছেন, চোখ খোলা, ঠোঁটে এক অদ্ভুত হাসি। শরীর ঠান্ডা কিন্তু মৃত নন। তার চোখের মণি লালচে। তিনি ধীরে ধীরে বললেন, সাধনা সম্পূর্ণ। কিন্তু তার কণ্ঠস্বর একা নয়, দুটি গলা একসঙ্গে। তারপর থেকে তারানাথ বদলে গেলেন। তিনি কম কথা বলেন। কখনো কখনো তার ছায়া তার সঙ্গে মেলে না। দুপুরবেলাতেও তার ঘরে অন্ধকার জমে থাকে। পাড়ার লোকেরা বলে, রাতে তার ঘর থেকে দুই ধরনের হাসি শোনা যায়। একটি তার নিজের, অন্যটি অচেনা।